তারপর আমরা যাই, রেকর্ডিংটা চালু হয়ে গেছে, এখন আমরা আসি এখানে। কম্পিউটারের ব্যাপারটা আপনারা বুঝলেন যে কিভাবে আসলে ফাংশন করে এই জিনিসগুলা। সো কম্পিউটারের মধ্যে কিছু জিনিস থাকে, কিছু জিনিস আছে, যেমন কিছু আছে সফটওয়্যার আর কিছু আছে হার্ডওয়্যার, তাই না? হার্ডওয়্যার কি আর সফটওয়্যার কি ওইটা আমরা ভিতরে গেলে আস্তে আস্তে দেখতে পাবো। প্রথমে আসেন হোয়াট ইজ কম্পিউটার, যেটা আমি অলরেডি এক্সপ্লেইন করে দিছি, যেটা একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটার মধ্যে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি, অলমোস্ট সব কিছু করতে পারি। এখন আসেন, এই যে কম্পিউটারের পাওয়ারটা অন হয়ে গেল, অন হয়ে যাওয়ার পর আমাদের সফটওয়্যারটা রান করা শুরু করলো, যেটা আমাদের অপারেটিং সফটওয়্যার। এখন আসেন আরো কিছু প্রসেস আমরা এখানে দেখি। এটার মধ্যে আমরা কি দেখতেছি? ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোরেজ। হ্যাঁ, ওকে। সো আমরা ইনপুট কি? ইনপুট হইলো আমরা যেই কমান্ড গুলা করতেছি কম্পিউটারকে, যেমন আমি কিবোর্ড দিয়ে ইনপুট দিতে পারি, আমি এটা দিয়ে ইনপুট দিতে পারি, আমার মাইক্রোফোন দিয়ে ইনপুট দিতে পারি। হ্যাঁ, সো আমরা যে কমান্ড গুলা করতেছি, যে নির্দেশটা দিতেছি কম্পিউটারকে, ওইটাকে ইনপুট বলে। বুঝা গেছে কি বলছি? সো ইনপুট আমরা যখন ক্লিক করি অথবা কমান্ড দেই, যে কোনো কিছু প্রেস করি, প্রেস করার পর ওইটা কোথায় যায়? সরাসরি প্রসেসরে চলে যায়। ওইখান থেকে সে কোথায় খোঁজে? আমাদের স্টোরেজ যেখানে আছে, হার্ড ডিস্কের মধ্যে গিয়ে খুঁজে ওইটাকে বাইর করে প্রসেস করে, প্রসেস করে কি করে? আউটপুট দেয়। আউটপুটটা কি? আউটপুটটা হইলো আমাদের যে মনিটর আছে, মনিটরের মাধ্যমে আমরা আউটপুটটা দেখতে পাই। আমাদের যে মনিটর অথবা প্রজেক্টরে আমরা দেখতেছি, প্রজেক্টর, এগুলোর মাধ্যমে আমরা কি করি? আউটপুটটা দেখতে পাই। ওকে, সো এই গেল টোটাল প্রসেসটা কিভাবে হয়। যে কোনো কিছু আমরা যখন নির্দেশ করি কম্পিউটারকে, প্রসেসে চলে যায়, প্রসেসর থেকে স্টোরেজ থেকে হয়ে ওইটাকে খুঁজে বের করে প্রসেস করে আমাদের কাছে পৌঁছায় দেয়। এই কাজগুলা হয়। বোঝা গেছে? ওকে, তারপর বাইনারি কি? কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সহজ ভাষায় বলতে চাই, এটা বিস্তারিত একটা ব্যাপার। এটা আপনারা গুগল করে আপনারা জেনে যাইতে পারবেন যে বাইনারি কি, বাইনারি কিভাবে কাজ করে। এখানে সিম্পলি একটা জিনিস আমি বলি, সহজ ভাষায় একদম সামারিটা বলি আপনাদের, যে বাইনারি হইলো কম্পিউটার আমরা এ লিখি, বি লিখি বা পিকচার, এই জিনিসগুলা কম্পিউটার চেনে না। চেনে কি? শুধু দুইটা অক্ষর চেনে, একটা হলো কি জিরো আর একটা ওয়ান। দুইটা লাইট আছে, লাইট জ্বলছে মানে কি? ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর একটা যখন অন থাকে তখন এটা ওয়ান, যখন অফ থাকে তখন এটা জিরো। বুঝা গেছে? এই দুইটা ভাষা, এই দুইটা অক্ষর সে চেনে, এইটার মাধ্যমে সে বাকিগুলাকে ক্যালকুলেট করে। বুঝা গেছে? সো এটা কিভাবে, আমরা যদি আবার ব্যাকে যাই আর এখান থেকে এখানে জাস্ট যদি লিখি what is letter A in কি বাইনারি। ওকে, আমরা এটার মাধ্যমে কিছু জিনিস বুঝতে পারি। যখন আমরা লেটার এ বলতেছি তখন কম্পিউটার বুঝতেছে যে এই সংখ্যাটা, বুঝা গেছে? 8টা ডিজিট আছে এখানে, 7টা ডিজিটের এই সংখ্যাটা সে বুঝতেছে। কম্পিউটার তখন এই নির্দেশটা পায়, আর সফটওয়্যারের মাধ্যমে আমরা এ দেখতে পাই। বুঝা গেছে? যখন আমরা বি দেখেন, বি যখন হয় তখন এখানে একটা ছিল লাইট জ্বলতেছে, এখানে ট্রানজিস্টর একটা জ্বলতেছে, দুইটা জ্বলতেছে। হ্যাঁ, এখানে এই দুইটা 10 হয়ে গেছে, আগে ওয়ানে ছিল, এখন পজিশন চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে, এরকম। সো অনেক আরো ব্যাপার আছে, এগুলা বাইনারি সিস্টেমে কাজ করে কম্পিউটারটা। সো এটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? গুগল সার্চ করে, আমি যেরকম সার্চ করলাম, সার্চগুলো আমরা কিভাবে করতে হবে এগুলো আমরা শিখবো। ডেফিনেটলি আমরা এখন কিছু করতে পারি, তাই না? সো আমরা এগুলা করে দেখতে পারি, এরকম গুগল করে দেখতে পারি বাইনারি সিস্টেমটা কি। ওকে, তারপর আসেন আমরা নেক্সটে যাই। সেম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই যে শেপের ক্ষেত্রে বলেন বা অবজেক্ট, টেক্সট যেগুলো আছে সবগুলো সে বাইনারি সিস্টেমে দেখতে পায়। ওকে, এখন আসেন হোয়াট আর দ্য মেইন পার্টস অফ দ্য কম্পিউটার। ও কম্পিউটারের মেইন পার্টস কি কি, এগুলো আমরা জানি যে একটা কি থাকে, সিপিইউ থাকে, সেন্ট্রাল ইউনিট প্রসেস যেটাকে বলে। হ্যাঁ, একটা সিপিইউ থাকে, আর কি থাকে? একটা কিবোর্ড, একটা মাউস আর একটা মনিটর। এতটুকু হয়ে গেলে আমাদের একটা কম্পিউটার কমপ্লিট একটা কম্পিউটার হয়ে যায়। এরপরেও আপনি অনেক কম্পোনেন্ট আপনি ইউজ করতে পারেন, অনেক এডিশনাল, যেমন আপনি স্পিকার লাগাইতে পারেন, আপনি ক্যামেরা এখানে অ্যাড করতে পারেন, অনেক ব্যাপার আছে, অনেকগুলা জিনিস, এগুলো আপনি করতে পারেন। বাট আমাদের এই 4টা জিনিস হয়ে গেলে কম্পিউটারটা কমপ্লিট হয়ে যায়, তখন আমরা এতটুকু দিয়েই কাজ চালাতে পারবো, তাই না?
ওকে, এই হইলো। আর এই জিনিসগুলো হইলো হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য হলো, বেসিক যে পার্থক্য একদম সিম্পল সাদা ভাষায় যদি বলি, এটা হলো হার্ডওয়্যার যেটা আমরা ধরতে পারি, যেটাকে আমরা কম্পিউটারের পার্টস, যেটা আমরা কি করতে পারি, ধরতে পারি, এটা হার্ডওয়্যার। আর সফটওয়্যার হইলো কাজ করে, ফাংশন করে, বাট ওইটাকে আমরা কি করতে পারি না, ধরতে পারি না, এইগুলো। ওকে, তারপর কনসেপ্ট অফ হার্ডওয়্যার, এখানে অনেক ব্যাপার আছে। হার্ডওয়্যার গুলার মধ্যে কিছু কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো আমরা বলি। একটু আগে আমি বলছিলাম যে হার্ডওয়্যার আর সফটওয়্যার কি, এখন হার্ডওয়্যারের মধ্যে ব্যাপারগুলো দেখি। মাদারবোর্ড, একটা কম্পিউটারে একটা মাদারবোর্ড থাকে। মাদারবোর্ড কি, ওই মাদারবোর্ডের মধ্যে আমাদের যত ধরনের হার্ডওয়্যার আছে সবগুলা ইনস্টল করা থাকে ওইখানে, বোঝা গেছে? প্রত্যেকটা জিনিস ওইখানে ইনস্টল করা আছে। এই মাদারবোর্ডের মধ্যে সব পার্টস গুলো আমরা ওইখানে ইনস্টল করি। সিম্পলি যদি আমরা বুঝি, এটা মাদারবোর্ড, ওইখান থেকে সবগুলা কাজ কি হয়। আচ্ছা, তারপরে আসেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা কি সিপিইউ, তাই না? সিপিইউ কি, সিপিইউ এই যে আমরা যেটাকে কম্পিউটারের ব্রেন বলি, হ্যাঁ, কম্পিউটারের ব্রেন বলা হয়, যেটাকে আমরা প্রসেসর হিসেবে জানি। হ্যাঁ, ওইখানে অসংখ্য কি থাকে, অসংখ্য ট্রানজিস্টার থাকে। ওই ট্রানজিস্টার গুলোর মাধ্যমে আমাদের এই সিপিইউটা কাজ করে, হ্যাঁ, প্রসেসিং করে। যে কোনো জিনিস আমরা যখন কাজ করতে চাই তখন সে আমাদের স্টোরেজ থেকে খুঁজে ওইটাকে প্রসেস করে আমাদের কাছে পৌঁছায়া দেয়। তার ক্যাপাসিটি যত ভালো হয় ওই কাজটা করতে তার কি হয়, তত দ্রুত কাজগুলা করে, বোঝা গেছে? প্রথম দিনই অনেক বেশি লোড নেওয়ার দরকার নেই, এগুলো আমরা সফটওয়্যার হার্ডওয়্যার সম্পর্কে জানি, জেনারেল নলেজ আমরা নিয়ে রাখি। সো এই প্রসেসরটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সবকিছুই ইম্পর্টেন্ট কম্পিউটারের জন্য, যেমন মাদারবোর্ডটাও ইম্পর্টেন্ট, এই কি সিপিইউটাও অথবা এই প্রসেসরটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এটার মাধ্যমে আমরা এখন জানেন অনেক ধরনের প্রসেসর আছে, বিভিন্ন কোম্পানির প্রসেসর হয়, এগুলো নিয়ে পরে কথা বলবো। তারপরে আসেন পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কি, এই যে কম্পিউটারের মধ্যে যে ইলেকট্রিক যে কাজগুলো, বৈদ্যুতিক যে কাজগুলো, যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, এই সব কাজগুলো সে কি করে, এই পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে কি করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়, বা ওইটা ম্যানেজ করে, পাওয়ার সাপ্লাই ম্যানেজ করে। ওকে, তার সাথে আরেকটা কুলিং ফ্যানও থাকে, যেটা অনেক সময় আমাদের যে কম্পিউটার প্রসেসরের সাথে অলরেডি একটা ফ্যান থাকে, আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে আলাদা একটা ফ্যান থাকে, ওইটা কুল করার কাজটাও করে। কারণ কম্পিউটার অনেক বেশি হিট হয়ে গেলে তখন কি হয়ে যায়, পারফরমেন্স লো হয়ে যায় অথবা হ্যাং করে, অনেক ব্যাপার ঘটে। এটা গেল পাওয়ার সাপ্লাই। যখন আপনাদের বলতেছি তখন আরেকটা জিনিস আমি বলে নেই, আমাদের কম্পিউটারে যখন কিনবো আমরা বা অলরেডি ইউজ করতেছি, যাদের কম্পিউটার আছে, কার কার কম্পিউটার আছে? হ্যাঁ, আর বাকি আপনারা এখনো নেওয়া হয় নাই, তাই না? কম্পিউটার নেওয়া হয় নাই। ওকে, সো প্রথম অ্যাডভাইস হলো আপনাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটারটা কিনে নেবেন। হ্যাঁ, কারণ আমরা এই যে কাজগুলা শিখবো সবগুলা কিসের মাধ্যমে শিখবো, কম্পিউটারের মাধ্যমে শিখবো। লিখে বা মুখস্থ করে এগুলো আমাদের শেখা সম্ভব না। সো যাদের কম্পিউটার আছে তারা তো আজকে গিয়ে প্র্যাকটিস করে ফেলবেন, আর যাদের কম্পিউটার নাই এখন, আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ হয়তো একটা দুইটা ক্লাস পরে যে কাজগুলো আসবে, সব ক্লাসে এই কাজগুলো আসবে আপনার কম্পিউটার রিলেটেড, কম্পিউটারের মধ্যে কাজগুলা করতে হবে। ওকে, সো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কিনবেনই, যখন দেরি করবেন কেন, যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলেন। ওকে, সো যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই পাওয়ার সাপ্লাই তো আছে, পাওয়ার সাপ্লাই অলরেডি কিসের সাথে থাকে, আপনার পিসির সাথে থাকে। কিন্তু যেটা দেখে ওরা দেয়, যেটা ওইটা খুব ভালো পারফরমেন্স করে না। এই পাওয়ার সাপ্লাইয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আমার পুরো কম্পিউটারের পারফরমেন্সটা অনেকটাই পাওয়ার সাপ্লাইয়ের উপরও ডিপেন্ড করে। সো যেটা দেয়া থাকে ওদের বাই ডিফল্ট, ওইটা অনেক ভালো হয় না। সেই জন্য আমরা হয়তো কিছু এডিশনাল টাকা খরচ করে একটা ভালো পাওয়ার সাপ্লাই ওইটার সাথে অ্যাড করে নেব। পিসি হইলে তো খুবই সহজ, আমরা এটাকে যে কোনো সময় মডিফাই করতে পারবো। ওকে, সো পাওয়ার সাপ্লাইটা এখানে অ্যাড করে নেব। আর আরেকটা জিনিস আমরা করব, এখানে ইউপিএসটা আমরা নিয়ে নেব। ইউপিএসটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। কেন জরুরি? জি, ডেফিনেটলি ল্যাপটপের ক্ষেত্রে দরকার পড়বে না, এটা আমি ডেস্কটপের কথা বলতেছি। আর ল্যাপটপের ক্ষেত্রে তো অলরেডি এটা ওইভাবে তৈরি করা হয়েছে। কোনোটার ব্যাকআপ 1 ঘন্টা 2 ঘন্টা, এটা কিসের উপর ডিপেন্ড করে, ব্যাটারি পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। ওকে, সো যাদের ডেস্কটপ, আমি ওনাদেরকে এটা বলতেছি যে আপনারা ডেফিনেটলি কি করে নেবেন, একটা ইউপিএস নিয়ে নেবেন। হ্যাঁ, অনেকের ঘরে আইপিএস আছে, এই জন্য হয়তো মনে করেন যে আইপিএস যদি থাকে আমার, তাহলে আর ইউপিএস এর দরকার কি। আসলে ব্যাপারটা এরকম না। আইপিএসটা কি হয়,
আপনার বন্ধ হয়ে তারপর ওটা চালু হয়। এই যে মাইক্রোসেকেন্ডের ব্যাপারটা আসে, ওই সময় কম্পিউটারটা কিন্তু শাটডাউন হয়ে যায়। যে কাজের জন্য আমরা ইউপিএসটা রাখি ওই কাজটা করে না। আইপিএসটা আমরা চিন্তা করতেছি। সো ইউপিএস যদি আমরা ওইখানে নিয়ে নেই, তখন কি হবে, আমার কাজটা, কম্পিউটারটা কি হবে না, বন্ধ হবে না। আমার কম্পিউটারটা যেভাবে আছে ওইভাবে থাকবে, আমাকে কিছু সময় দেবে, খুব বেশি সময় থাকে না ইউপিএস এ, খুব বেশি সময় থাকে না। এটা ডিপেন্ড করে ব্যাটারির লাইফ কত আর কত দিয়ে আমি কিনছি ওইটার উপর। সো যতটুকু সময় থাকে আমাদের, তখন আমরা প্রপারলি কম্পিউটারটাকে কি করতে পারি, শাটডাউন করে ফেলতে পারি। এটা গেল বেসিক একটা ব্যাপার। এখন আমাদের ফ্রিল্যান্সারদের জন্য কি জন্য ইউপিএসটা খুবই জরুরি, এখন আমি বলি আপনাদের। ধরেন আমি কোনো ক্লায়েন্টের সাথে কোনো কনভারসেশনে আছি, ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, তখন তার সাথে কোনো ব্যাপার নিয়ে আমার ডিসকাস হচ্ছে, হঠাৎ করে যদি আমি বন্ধ হয়ে যাই, সে কোথায় থাকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওরাই তো আমাদের টার্গেট কি ক্লায়েন্ট, তাই না? ওরা শাটডাউন হয়ে যাওয়ার পর ওরা এটা বুঝে না যে আমাদের লোডশেডিং হয়েছে, ব্রাউন আউট হয়েছে, ব্ল্যাক আউট হয়েছে, এই জিনিসগুলো ওদের মাথায় ঢুকে না, প্রথমেই আসবে না। কারণ ওদের খুব রেয়ারলি আপনার ব্ল্যাক আউট যেটা হয়, খুব রেয়ারলি কোনো ডিজাস্টার থাকলে ব্ল্যাক আউটটা হয়, পুরো শহরটা শাটডাউন হয়, অথবা ব্রাউন আউট কোনো একটা সাইট নিয়ে ওদের বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলা ওদের সব সময় ঘটে না, হঠাৎ যখন ঘটে তখন আমাদের এখানে টর্নেডো হয় যেরকম, ওইরকম মনে করেন ব্যাপারটা। তোদের হঠাৎ করে কোনো একটা ডিজাস্টারের কারণে ওই জিনিসগুলা ঘটে। আর আমাদের এখানে কি হয়, সব সময় এই ব্যাপারগুলা ঘটে, তাই না? সব সময় কোনো কথা নাই বার্তা নাই, ধাম করে কারেন্ট চলে যায়, আবার কখনো 15 মিনিটে চলে আসে, কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা চলে আসে। হয় কি, এরকম যখন হবে, কথার ফাঁকে যখন বন্ধ হয়ে যাবে, তখন সে আমাকে অন্যরকম জাজ করবে, যেহেতু সে দেখতে পাচ্ছে না। তখন তার একটা বিরূপ ধারণা হবে যে এটা কেমন কথা হলো, আমি কথা বলতেছি, হ্যাঁ উনি বন্ধ হয়ে গেছেন, এটা একটা বদ্ধতার পর্যায়ে পড়ে না, তাই না? একটা নেগেটিভ ধারণা চলে আসবে। এইসব ক্ষেত্রে, এইসব থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, আমাদের ইউপিএসটা রাখতে পারি। ইউপিএসটা রাখলে তখন আমি বুঝতে পারতেছি যে কারেন্ট চলে গেছে, 5 মিনিট আমি সময় পাবো, 2 মিনিট আমি সময় পাবো। তাকে বলে দিলাম যে আমার একটা জরুরি কাজ আছে, আমি তোমার কাছে ব্যাক করতেছি উইদিন 2 মিনিটস অর উইদিন হাফ এন আওয়ার, যে কোনো একটা টাইম বলে দিলাম আমরা, আমাদের যতটুকু বুঝি ওইরকম করে তাকে টাইম বলে দিলাম। অ্যাটলিস্ট সে বুঝলো যে আমার কোনো পার্সোনাল জরুরি কাজ পড়ে গেছে, এই জন্য আমি এখন অফ রাখতেছি। এই ব্যাপারটা সে অ্যাকসেপ্ট করবে, কারণ ওরাও মানুষ, ওরাও বুঝতে পারে যে এখানে এই ধরনের ব্যাপার ঘটতে পারে হঠাৎ করে। দেখেন কতটুকু আমরা সুবিধা পাচ্ছি শুধুমাত্র একটা ইউপিএস এর জন্য। অনেকে অনেক টাকা দিয়ে আমরা পিসি কিনি, কেনার পর দেখা যায় এই সামান্য কিছু টাকার জন্য আমরা ইউপিএসটা নিতে চাই না। সো যারা এরকম আমরা নেই এখনো, হয়তো গুরুত্বটা ওইভাবে বুঝি নাই, আমরা এখন নিয়ে নেব। আর ডেফিনেটলি কম্পিউটারের উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে যখন আপনি হঠাৎ করে শাটডাউন হয়ে যায়, কম্পিউটার কোলাপস হয়ে যায় যখন, তখন আপনার হার্ড ডিস্ক চলে যেতে পারে। এই জন্য আমরা কি করব, ইউপিএসটা নিয়ে নেব, এটা আমাদের জন্য জরুরি। ওকে, তারপর কি, র্যাম, আমরা যেটাকে র্যাম হিসাবে চিনি, সেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি, মেমোরি অনেক ধরনের হয়, মেমোরি অনেক ধরনের হয়, এর মধ্যে একটা হলো র্যাম। এটাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কেন বলা হয়, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কি, কম্পিউটারের খুবই ইম্পর্টেন্ট একটা পার্টস। এটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য খুবই ভালো, খুবই প্রয়োজনীয় একটা জিনিস, বোঝা দরকার আছে এখানে কত দরকার। আমরা ফ্রিল্যান্সার যারা আছি, ফ্রিল্যান্সারের জন্য যারা কম্পিউটার নিয়ে নিছেন বা ল্যাপটপ নিয়ে নিছেন, তাদের তো আর এখন যেটা আছে ওইটার মধ্যেই থাকবেন, চেষ্টা করবেন ওটাকে আপডেট করার। পিসি যদি হয় তাহলে ডেফিনেটলি আপডেট করে নেবেন, আর ল্যাপটপ যদি হয় আপাতত কাজ করেন। আমাদের রিকোয়ারমেন্ট থাকে গ্রাফিক ডিজাইনারের জন্য মিনিমাম 8 জিবি কি থাকবে, র্যাম থাকবে, মিনিমাম 8 জিবি থাকবে। তখন আমরা আপডেটেড সফটওয়্যার গুলা ইউজ করতে পারবো স্মুথলি। বাট এখন আমরা শেখার জন্য যদি আমাদের 4 জিবি থাকে, যেহেতু আমরা আরো সফটওয়্যার গুলা শিখবো, তখন যদি আমাদের অলরেডি যারা কিনে ফেলছি 4 জিবি যদি থাকে, তাইলে আমরা আপাতত কাজ চালাইয়া যেতে পারবো, এই যে সফটওয়্যার গুলোর মধ্যে কাজ চালাইয়া যেতে পারবো। তবুও আমাদের কিছু সমস্যা হবে। আর যদি আমাদের 8 জিবি থাকে, তখন আমরা মাল্টিটাস্কিং করতে পারবো, যেটা আমরা যখন কাজ শিখে ফেলবো, শেখার পর আমাদের করতে হবে। মাল্টিটাস্কিং কি, ধরেন আমার ফটোশপ, ইলাস্ট্রেটর আমার দুইটাতেই কাজ করতে হচ্ছে, দুইটাই আমি কি করলাম, ওপেন করে রাখলাম, ক্রোম ব্রাউজার,
ফায়ারফক্স ব্রাউজার, এই ব্রাউজারগুলো একসাথে ওপেন করে রাখলাম, প্রত্যেকটা কিন্তু আমাদের র্যামকে ইউজ করে। তখন যখন আমি অনেকগুলো ওপেন করে দেব, যদি আমার র্যাম কম হয় তাইলে আমার পারফরমেন্সের মধ্যে এফেক্ট চলে আসবে, তখন দেখবেন হ্যাং হয়ে গেছে, ঠিক মতো আমার কাজ করতেছে না, দেরি করতেছে, স্লো হয়ে গেছে, এই ব্যাপারগুলো করবে। এই জন্য আমাদের 8 GB মিনিমাম, আর যদি অলরেডি 4 GB থাকে আপাতত আপনারা কাজ চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, যাদের পিসি বা ল্যাপটপ আপনাদের আছে। ওকে, সো এখন র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা নিয়ে আমি কথা বলি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হইলো, এই মেমোরিটা এরকম যে যখন প্রসেসর কোনো কিছু প্রসেস করে বা অপারেটিং সিস্টেম কোনো কিছু অপারেট করে, যেমন আমরা কোনো সফটওয়্যার ওপেন করলাম, এটার জন্য, এই সফটওয়্যার চালানোর জন্য 1 GB জায়গা দরকার, 1 GB বা 1 GB জায়গার দরকার। সে তখন কি করে, ওই র্যাম থেকে জায়গাটা ইউজ করে। র্যাম থেকে জায়গাটা ইউজ করার পর আমরা যখন কাজগুলা করি তখন র্যামের স্পেসটা সে ইউজ করার পর যখন আমরা কি করি, সফটওয়্যারটা ক্লোজ করে দেই, র্যাম থেকে এই যে ডাটাগুলো আসে এগুলো সব মুছে যায়, আবার তার আগের অবস্থায় চলে যায়। বুঝা গেছে কি বলছি? এরকম আমরা যখন কম্পিউটার অন করি আমরা দেখছি যে প্রসেসর হয়ে কোথায় আসে, স্টোরেজে বা র্যামের মধ্যে আসে, ওইখানে সে লোড করে ওইগুলা, তারপর লোড করে কি করে, প্রসেস করা শুরু করে। জায়গা দরকার তার কাজ করার জন্য, র্যামে আসে, প্রসেস করে, যখন আমরা কম্পিউটার বন্ধ করে দেই তখন ওই ডাটাগুলা মুছে যায়, র্যাম আবার খালি হয়ে যায়। বুঝা গেছে? এই যে র্যান্ডম অ্যাক্সেস মানে বারবার কি হচ্ছে, ডাটাগুলা স্টোর হচ্ছে আবার মুছে যাচ্ছে, এর জন্যই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। বুঝা গেছে? এখন এর জায়গাগুলো ব্যাপারে আর একটু কথা বলে নেই, কেন আমি বললাম আমাদের 8 GB দরকার, 8 GB এখানে দরকার। এই জন্য যে একটা ঘরের মধ্যে, এই যে যেমন ধরেন একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আমরা অনেকজন আছি না, অনেকজন আছি, এই ঘরটা যদি আরো ছোট হয়ে যেত তখন কি হইতো, আমরা এখন যেরকম বসতে পারতেছি তখন ওই রকম বসতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না, একজনের গায়ে আরেকজন লেগে যেতাম, বা একজন নড়াচড়া করার পর আরেকজন নড়াচড়া করতে হইতো, তাই না? এই যে সমস্যাগুলো হইতো, এটা হয়তো যদি গড়টা ছোট থাকতো, আর গড় বড় হয় আরো যদি বড় থাকতো আরো রিল্যাক্স হয়ে আমরা বসতে পারতাম, তাই না? ইচ্ছা মতো আমরা কাজ করতে পারতাম, সবাই সবার জায়গা নিয়ে। সো এই র্যাম যত বড় থাকবে সেম কাজটাই হবে। আমাদের র্যামটা যত বেশি থাকবে সফটওয়্যার গুলা কাজ করতে পারবে তত স্মুথলি। অনেক সফটওয়্যারের অনেক রিকোয়ারমেন্ট থাকে, এগুলো আপনারা দেখতে পাবেন যে কোন সফটওয়্যারের কোন রিকোয়ারমেন্ট আছে, কোনোটা 1 GB তে চলে, কোনোটা 1.5 GB লাগে, কোনোটা 500 MB হইলে হয়ে যায়। বুঝা গেছে? এই জন্য আমাদের র্যামটা যত ভালো হবে, বড় হবে, তত আমরা কাজগুলা স্মুথলি করতে পারবো। ওকে, তারপরে আসেন হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ কি? হার্ড ড্রাইভ হইলো কম্পিউটার, এই যে আমাদের অপারেটিং সিস্টেম বলেন বা আমরা যত ধরনের কাজ করব, হ্যাঁ, সবগুলাই আমাদের হার্ড ড্রাইভের মধ্যে থাকবে। একটা ডিস্ক থাকে হার্ড ড্রাইভের মধ্যে, যেরকম আপনারা দেখতেছেন একটা ডিস্ক থাকে যেটা স্পিন করে, আর ওই যে রেকর্ড কিটা আছে আপনার, ওইটা দিয়ে সে ডাটাগুলা কি করে, রিড করে, রাইট করে, দুইটাই করে। সে রিডও করে, রাইটও করে। এখানে হার্ড ড্রাইভ আর র্যামের মধ্যে পার্থক্য হইলো, বেসিক যে পার্থক্য হইলো, এই মেমোরিটাতে আমরা যাই রাখবো স্টোরেজ হবে, আমরা যখন দেব তখন স্টোরেজ হবে এখানে, বাট অটোমেটিক্যালি মুছে যাবে না। যতক্ষণ না আমি এটা ডিলিট করতেছি ততক্ষণ এটা কি হবে না, মুছে যাবে না, ওইখানে স্টোরেজ থাকবে। ওকে, সো একটা এখন যে মাইক্রোসফট কি উইন্ডোজ যেটা আছে, উইন্ডোজ 10 এর জন্য আমাদের হার্ড ড্রাইভের দরকার হয়, ধরেন আমরা এখানে টেরাবাইটটা সবসময় বলি, 1 TB নিয়ে নেবেন, 500 হইলেও চলবে, 500 GB বা 500 GB হইলেও আপাতত চলবে। এটা কি হয়, আমাদের ডেডিকেটেডলি সি ড্রাইভের জন্য 100 GB যদি হয়, আমাদের অপারেটিং সিস্টেম চলার জন্য অতটুকুই যথেষ্ট। বাকি যে 400 GB রইলো বা এডিশনাল যেটা থাকবে, এটা হলো আমরা কি কি রাখতে চাচ্ছি আমাদের ডিভাইসের মধ্যে, এটার উপর ডিপেন্ড করে। যখন এটা অনেক বড় হবে আমি অনেক জিনিস রাখতে পারবো, ভিডিও, আর তারপর আমার যে সফটওয়্যারে যে কাজগুলা করব, আজকে হয়তো খুব বেশি কাজ না, একদম খালি থাকবে, বাট আমরা যখন কাজ করতে যাব তখন অনেক কি ডাটা এখানে আমাদের রাখতে হবে, স্টোর করতে হবে, তখন আমাদের জায়গার বেশি প্রয়োজন পড়বে। বুঝতে পারছেন? সো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন ওইটার উপর, হ্যাঁ, কতটুকু আপনার এখানে থাকবে। আর এখানে আরেকটা কথা বলে নেই,
এখন থেকে কম্পিউটারের মধ্যে যেই জিনিসটা প্রয়োজন নাই ওই জিনিসটা আমরা রাখবো না। যেহেতু আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হব, আমাদের এখানে যে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ, তারপর এই যে কি বলে গেম, এই জিনিসগুলা আমরা কম্পিউটারকে ভরে রাখবো না। এগুলা রেখে আমরা কি হার্ড ডিস্কটাকে একদম জাম করে রাখবো না। আমাদের হার্ড ডিস্ক যতটুকু আসে প্রয়োজন পড়বে সামনে। ওকে, সো হার্ড ড্রাইভটা আপনারা বুঝতে পারছেন, এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ। এটা ফুল যে কিটা হলো। এখানে আসেন, আরেকটা জিনিস আছে এখন নয়া, আমরা এসএসডি হিসেবে চিনি, সলিড স্টেট ড্রাইভ। ওকে, এটা কি? এটার অনেক ফায়দা আছে। হার্ড ডিস্কটা ধরেন স্পিন করে, তারপর ওইখানে কি হয়, ডাটা স্টোরেজ হয় র্যান্ডমলি, তারপর ওইটা রিড এন্ড রাইট করে। স্পিন করার কারণে ওইটা অনেক সময় গরম হয়ে যায়, গরম হইলে ওইটার পারফরমেন্সটা কি হয়ে যায়, স্লো হয়ে যায়, আপ এন্ড ডাউন থাকে ওদের ওই পারফরমেন্সটা। বাট আমরা যখন এসএসডি নিয়ে নেব বা সলিড স্টেট ড্রাইভ নিয়ে নেব, যেটা একটা চিপ থাকবে, হ্যাঁ, ওইখানে কোনো স্পিনের ব্যাপার থাকবে না, হ্যাঁ, রিড রাইটটা খুব সহজে করে, গরম হওয়ার কোনো ব্যাপার থাকবে না, খুব স্মুথলি রিড এন্ড রাইট করে। এই জন্য আমাদের পারফরমেন্সটা অনেক অনেক ভালো হয়ে যাবে। সো আমরা ডেফিনেটলি, এটা একটু কস্টলি হয় হার্ড ড্রাইভ থেকে, হার্ড ডিস্ক ড্রাইভ থেকে এসএসডিটা একটু কি থাকে, প্রাইস একটু বেশি থাকে। সো এখন বিভিন্ন ধরনের আছে, 128 অথবা 256 এই সাইজের আছে। আমরা যারা এখনো হার্ড কি নেই নাই, এসএসডি নেই নাই, পিসি আছে, হ্যাঁ, তারা কি করব, একটা এসএসডি নিয়ে নেব। কত এখন জানি না, হয়তো 2500-3000 হবে এরকম। জি, 4000। সো আপনারা 128 নিলেও পারবেন এখন আপাতত। হ্যাঁ, যদি ওইটা নিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর, টোটালি আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বাট আপনার বুট টাইম বা এই যে কাজের পারফরমেন্স, এগুলো অনেক অনেক বদলে যাবে, অনেক বেশি স্মুথ হয়ে যাবে। সো আপনারা একটা এসএসডি নিয়ে নেবেন। এখানে অনেক কম্পারিজন। জি, এসএসডি এর উপরে দারাজে, হ্যাঁ। সো এগুলা দেখেন, দেখে ওইখান থেকেও নিতে পারেন। আর আপনারা ডেফিনেটলি কোম্পানি সম্পর্কেও বুঝে নেবেন যে কোন কোম্পানিগুলো ভালো, ওইগুলা থেকেও। কারণ আমাদের দেশে তো অনেক ধরনের চলে আসে, আসলে দেখবেন একসাথে সবগুলা এরকম হয়। আর এখন কিছুটা প্রাইস মনে হয় হাই হয়ে গেছে, আমি জানি না, ওই যে কিসের আপনার কোভিড-19 এর জন্য, হ্যাঁ, প্রোডাকশনটা কমে গেছে। কমে যাওয়ার কারণে যেই প্রোডাক্টটা আসে আমাদের কাছে দেশের মধ্যে, ওইগুলোর মধ্যেই আমাদের কি করতে হচ্ছে, এই জন্য কিছু হাই হয়ে গেছে, আদারওয়াইজ আরো নিচে থাকতো প্রাইস, তাই না? সো 128 এখন নিলে পরে কি 256 নিতে হবে না, 120 না নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এটা ব্যাপারটা এরকম যে আমরা মোটামুটি 128 জিবি যদি হয়, তাহলে অপারেটিং সিস্টেমের জন্য আমাদের জন্য ইনাফ, এটা আমাদের জন্য ইনাফ। বাট সামনে হয়তো আরো ভারী ভারী সফটওয়্যার আসতেছে, বা আরো ভারী ভারী, দেখেন এই যে হার্ড ড্রাইভ আছে না, হার্ড ড্রাইভ এক সময় কত ছোট আসিল, আপনারা চিন্তাই করতে পারবেন না কত ছোট আসিল। ওই যে পেন ড্রাইভ বা কি আমরা এখন ইউজ করি, ওইটা ফ্লপি ডিস্ক ছিল, 3.5 এমবি, 3.5 এমবি বা 3.5 মেগাবাইট থাকতো, ওই রকম ছিল। ওই রকম ওই সময়কার ফাইলগুলো ওই রকম ছিল, ওইগুলোর রেজুলেশন কম ছিল, ফাইল ওই রকমই, মানে আমরা ট্রান্সফার হইতো, বাট ছোট ছোট ছিল ওইগুলা, যার কারণে এরকম ছোট মেমোরিতে কাজ হয়ে যেত। এখন দেখেন ওইগুলার কনফিগারেশন কিগুলা, কোয়ালিটি গুলা কত আপডেটেড হচ্ছে, ওই সফটওয়্যার গুলা ওইভাবেই কাজ করতেছি, বাট আরো অনেক হাই কোয়ালিটিতে কাজ করতেছি, যার জন্য ফাইলগুলোর সাইজ অনেক বড় বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা হয়তো সামনে গিয়ে আরো আরো কিছু উইন্ডোজ হয়তো আরো আপডেট নিয়ে আসতে পারে, হয়তো কি আসবে, শুরু তো হয়েছিল কবে থেকে, আস্তে আস্তে এখানে আসতেছে। এই জন্য আমাদের দরকার পড়তে পারে তখন। আপাতত 128 নিলে আমাদের জন্য ইনাফ, যদি আমাদের বাজেটের দিক দিয়ে কি থাকে, লিমিটেশন থাকে। আর আমার যদি বাজেটের কোনো সমস্যা না থাকে, তাহলে ডেফিনেটলি আমি 256 নিয়ে নেব, ওইখানে আবার দ্বিতীয়বার কোনো চিন্তা করব না। যত বেশি হবে আমার জন্য তত ভালো হবে। বুঝা গেছে? জি, না, এখন দেখেন আপনি হার্ড ডিস্ক ড্রাইভ যেটা আছে 1 টেরাবাইট নিছেন, আর এসএসডিটা এটা ডেডিকেটেড রেখে দেবেন সি ড্রাইভের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য। ওইটার মধ্যে কোনো স্টোরেজ রাখবেন না, কোনো ধরনের কোনো স্টোরেজ ওইখানে রাখবেন না। ভিডিও, আমার ক্লাসের কাজ বা আমার প্রফেশনাল কাজ, ক্লায়েন্টের কাজ, কোনো জিনিসই আমরা
এসএসডিটা রাখবো না, ওইটা ডেডিকেটেডলি রেখে দেবো অপারেটিং সিস্টেমের জন্য। যেই সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করব শুধু ওইখানে থাকবে, ওইগুলো রান করবে ওইখানে, আর আমরা কিচ্ছু রাখবো না। আর বাকি যে জিনিসগুলো রাখবো ওইটার জন্য আমরা হ্যাঁ এসডিডি রেখে দেবো, হার্ড ডিস্ক রেখে দেবো। রেখে দিলে ওইখানে আমার, কারণ ওইগুলো তো আমার দরকার পড়তেছে না, এখানে পারফরমেন্সের ব্যাপার নাই, তাই না? ওকে, এই জন্য দুটোই আমাদের প্রয়োজন পড়বে। আদারওয়াইজ আমরা যেই ফায়দার জন্য নিলাম উল্টা আরো ওইটা বার্ডেন হয়ে যাবে কিসের জন্য। ওকে, সো এই গেল এসএসডির ব্যাপারটা। তারপর গ্রাফিক কার্ড অনেক সময় মাদারবোর্ডে প্রসেসরেও থাকে। হ্যাঁ, গ্রাফিক্স কার্ড আমরা যারা পিসি ইউজ করি আমরা ডেফিনেটলি কি করে নেব, গ্রাফিক কার্ডটা আমরা নিয়ে নেব। এটা আমাদের যখন আপডেটেড সফটওয়্যার ইউজ করব তখন এই জিনিসটা আমাদের পারফরমেন্সের উপর এফেক্ট করবে। বড় বড় ভারী সফটওয়্যার যখন আমরা চালু করব তখন দেখবেন ঠিক মতো পারফরমেন্স করতেছে না। আমরা যেরকম পারফরমেন্স চাচ্ছি, ক্লিক এক জায়গায় করছি, পড়ছে এক জায়গায়, বা এটা রান করতে মুভ করতে সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো আসবে। তারপর ভিডিও মোশন গ্রাফিক্স এর জন্য তো আরো সমস্যা হবে। যখন রেন্ডারিং করতে যাব তখন এগুলো কাজ করবে না, পারফরমেন্স হবে না, হ্যাং হয়ে যাবে, বিভিন্ন সমস্যা হবে। সেই জন্য আমরা গ্রাফিক কার্ডটাও নিয়ে নেব যারা পিসি ইউজ করতেছি। আর যারা ল্যাপটপ ইউজ করতেছি তারা তো প্যাকেজের মধ্যেই আসে, যারা নেব তারা দেখে নেব গ্রাফিক কার্ডটা ওইখানে এডিশনাল গ্রাফিক কার্ডটা আসে কিনা। বুঝা গেছে? ভালো হয় 2GB। 2GB আপনাদের জন্য, মানে আমাদের জন্য খুবই ভালো। 2GBটা আমরা রাখবো মিনিমাম। হ্যাঁ, তারপর আসেন কি বলে ইউএসবি ড্রাইভ, যেটা আমরা পোর্টেবল ড্রাইভ হিসেবে চিনি। এইটাও এই যে দেখেন ওনার কাছে আসে, উনি একটা ফায়দা পাবেন। এখন উনি বলছেন না ওনার কাছে আসে, আমাদের অনেকের হয়তো আসে, অনেকের নাই। যাদের নাই আমরা একটা কালেক্ট করে নেব, একটা কিনে নেব। ওকে, ভেরি গুড। তারপরেও হ্যাঁ, এটা নিয়েও আপনি কি করতে পারেন, বাট স্টিল ওইটা অনেক হেভি হয়ে যায় আমাদের জন্য, তাই না? সব জায়গায় কি করার জন্য পেন ড্রাইভটা নিতে পারেন, অথবা এক্সটার্নাল হার্ড ড্রাইভটাও আপনি ইউজ করতে পারেন। বুঝা গেছে? কোনো সমস্যা নাই। আর পেন ড্রাইভটা রাখলে আমাদের জন্য সুবিধা হয় কি, যে কোনো জিনিস যে কোনো সময় আমরা কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। যেমন অফিস থেকে আমার কিছু দরকার হলো, খুব সহজে আমি এখান থেকে নিয়ে নিতে পারি। যে কোনো জায়গায় আমার কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার হইলো, আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য এই জিনিসটা দরকার পড়বে। আমরা বারবার এখান থেকে এখানে, এখান থেকে এখান ডাটা কি করতে হইতে পারে, এই জন্য হ্যাঁ তখন আমাদের এই জিনিসটা দরকার পড়বে। সো যাদের নাই এখনো, আমরা সুবিধাজনক সময় এখনই কিনতে হবে এরকম না, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি কিনে নেই আমাদের জন্য এটা খুবই ভালো হবে। ওকে, আচ্ছা। তারপর ডিভিডি ড্রাইভ এটা আসলে এখন আর ইউজ আছে? এখন আর আসলে এটার কোনো ইউজ নাই, এক সময় ছিল। হ্যাঁ, এখন ওই পারপাসে কাজে লাগে, যারা উইন্ডোজ আমরা দেই সিডির মাধ্যমে। হ্যাঁ, ওই একটা পারপাসে কাজে লাগে। এটাও এখন পেন ড্রাইভটা বুটেবল করে ফেলা যায়, বুটেবল করে আপনার পেন ড্রাইভ থেকে এটা করা যায়। এখন ডিস্কেরও প্রয়োজন পড়ে না, তাই না? সো এই হার্ড ডিভিডিটা আমরা যারা কম্পিউটার পিসি কিনবো, আমরা এই টাকাটা মাইনাস করে দিতে পারি, আমাদের এটার প্রয়োজন পড়বে না যারা পিসি কিনবো। হ্যাঁ, আর যারা অলরেডি যেমন পিসি কিনে ফেলছি তার আর বদলানোর দরকার নাই, খুব বেশি এটা না, এখন প্রাইস খুব বেশি না, 1000-1200 টাকা মনে হয় এরকমই। হ্যাঁ, আর যারা আমরা অলরেডি কি বলে ল্যাপটপ কিনে ফেলছি, ল্যাপটপের মধ্যে আমরা যারা কিনে ফেলছি ওইটার মধ্যে এসএসডি নাই। হ্যাঁ, ওইটার মধ্যে এসএসডি নাই, আমরা চাইলে কি করতে পারি, এসএসডিটা এখানে একটু ক্রিয়েটিভিটি চিন্তা করে আমরা এসএসডিটা অ্যাড করে ফেলতে পারি। কিভাবে? এসএসডি রাখার জন্য ল্যাপটপের একটা অসুবিধা হয় কি, আমরা যে কোনো কিছু এখানে কি করতে পারি না, অ্যাড করতে পারি না সহজে। এটা একটা কি করা থাকে, ম্যাপ করা থাকে, সবকিছু এখানে ফিক্স করা থাকে। পিসির মধ্যে আমরা যেটা করতে পারি খুব সহজে এটা আপডেট করতে পারি, তাই না? যেটা আমরা ল্যাপটপে খুব সহজে করতে পারি না, যেমন এসএসডিটা আমরা লাগানোর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এসএসডিটা লাগাইতে পারতেছি না শুধুমাত্র এই জায়গা নাই দেখে। এরকম যারা চিন্তা করেন তাদের জন্য একটা উপায় হইতে পারে, এটা আপনি কম্পিউটারের ঘরের সাথে আলাপ করে এই জিনিসটা করতে পারেন কি, যে আপনার যে ডিভিডি ড্রাইভ যদি লাগানো থাকে তাহলে ওইটা রিমুভ করে ওইটার স্পেসে আপনি হয়তো ওইটাকে কি করতে পারেন, রিপ্লেস করে দিতে পারেন। এটা দেখতে হবে যদি আপনার ল্যাপটপ এটা কি করতে পারে, যদি আপনার ডিভিডিটা থাকে তাহলে ওইটা করে ফেলতে পারেন। ওটা কিভাবে করবেন, ওদের সাথে আলাপ করে, যারা কম্পিউটার শপ আছে তাদের সাথে আলাপ করে এটা করে ফেলতে পারেন।
ওকে, আর যারা কিনবেন এখন এটা অপশন সহ থাকে মনে হয়, এটা মনে হয় নতুন যেগুলো আসছে প্যাকেজ এগুলাতে এসএসডি হ্যাঁ ল্যাপটপ কিনলে ভালোই না আচ্ছা ওকে, গুড কোয়েশ্চেন। ল্যাপটপ কিনলে ভালো হবে না ডেস্কটপ কিনলে ভালো হবে? এখানে আমি বলি আমাদের ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশের পারপাসে আমি বলবো ডেফিনেটলি আমাদের জন্য ল্যাপটপটা ভালো। কেন? বারবার ইলেকট্রিসিটি চলে যায়, আমাদের এই জায়গা থেকে ওই জায়গায় মুভ করতে হয়, অনেক অনেক কিছু করতে হয়, বুঝা গেছে? এই জন্য আমাদের যদি ল্যাপটপ থাকে তাইলে এটা আমাদের জন্য খুবই সুবিধাজনক, যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারো। ধরেন আমি কোনো কারণে আমার অলরেডি আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, আমার অনেক কাজ হাতে, কিন্তু আমার ঢাকা যাওয়াটাও খুবই জরুরি, তখন আমার কি করতে হবে? পিসি তো আমার ঘরে রেখে যাইতে হবে, আমি অ্যাকাউন্টে ঢুকতে হলে আমার পিসিতে আসতেই হবে। এক সপ্তাহের জন্য আমি কি করব? হ্যাঁ, আমি বুঝতেছি যে আমি যদি পিসি আমার ল্যাপটপটার সাথে থাকে তাহলে আমি ওখানে গিয়ে কাজ করতে পারবো, আর আমার যে জরুরি কাজটা আছে ওইটা হয়তো 1 ঘন্টায় সমাধা হয়ে যাবে, 2 ঘন্টায় সমাধা হয়ে যাবে, বাকি সময়টা আমি কম্পিউটারে দিতে পারি। তখন এই সময়টা আমার ওয়েস্ট না করে আমার যদি ল্যাপটপ থাকে তখন আমি খুব সহজে এটাকে নিয়ে ওখানে কাজগুলো করতে পারবো। এই যে সুবিধা আছে, কারেন্টের ব্যাপারটা আছে, কারেন্ট চলে গেলে আমরা ল্যাপটপ দিয়ে ঘন্টা 2 ঘন্টা এরকম ডিপেন্ড করে কনফিগারেশনের উপর আমরা ব্যাকআপ নিতে পারি, ওই কাজগুলো করতে পারি, আমাদের সমস্যা হয় না। এই পারপাসে আমরা ফ্রিল্যান্সারদের জন্য, আর ডেফিনেটলি এখন যারা আপনারা স্টুডেন্ট শুরু করছেন সবাইকে আমরা সাজেস্ট করি আপনারা যদি নেন আপাতত ল্যাপটপটা নেন, ল্যাপটপটা আমরা প্রেফার করি। আর ডেস্কটপের সুবিধা হয় কি, আপনার যদি মোবিলিটি না থাকে, একটা ফিক্স জায়গার মধ্যে আপনি কাজ করেন যে আপনার নড়াচড়া করার খুব বেশি প্রয়োজন পড়বে না, এরকম যদি হয় তাহলে ডেস্কটপটা ভালো, অনেক ফ্লেক্সিবিলিটি থাকে, আপনি ল্যাপটপের টাকা দিয়ে এর থেকে অনেক ভালো ডেস্কটপ বিল্ড করতে পারবেন। বুঝা গেছে কি বলছি? ল্যাপটপটা সবসময় আমাদের একটু এক্সপেন্সিভ হয় দেন কি পিসি, বুঝা গেছে? সো এই জন্য আমরা এটা বুঝবো যে আমরা কোনটা দরকার। সো আমি যদি আমাকে যদি কোয়েশ্চেন করেন আমি বলবো আপাতত আপনারা ল্যাপটপটাই কি করেন। হ্যাঁ, এডিশনাল যেমন টাইপিং এর যদি সমস্যা হয় আপনি এডিশনাল কি নিয়ে নিতে পারেন, একটা কিবোর্ড নিয়ে নিতে পারেন, ওইটাকে দূরে রেখে কাজ করলেন, অনেক কিছু করা যায়, এগুলো আপনি চাইলে একটু চিন্তা করে ওই জিনিসগুলো করে ফেলতে পারবেন। ওকে, হ্যাঁ এই আমি জানি এরকম কোয়েশ্চেন আসবে, এরকম কোয়েশ্চেন আসবে, এটা নিয়ে আমি বলি আপনাদের। আমরা কোম্পানি যেমন কি দেখি, এই কি বলে, যখন আমরা কিনতে যাই মেইন আমাদের পারপাসটা থাকে কি, মেইন যে কনসার্নটা থাকে ওইটা হইলো, একটা হইলো আপনার যে প্রসেসরটা কি হবে, প্রসেসরটা কি হবে এইটা, আর একটা হইলো আমাদের র্যামটা কতটুকু থাকবে এটা, হার্ড ডিস্কটাও এখানে এসএসডি যদি আসে ওইটাও একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর এই জিনিসগুলাই বেশি আমাদের, এই কয়েকটা জিনিস আমাদের দেখতে হয়, মনিটরটা আমাদের দেখতে হয়, তাই না? যখন আমরা পিসি কিনি তখন মনিটরটাও এখানে একটা রোল প্লে করে। ওকে, সো এখানে দেখেন আমরা জানি যে যদি ইন্টেল হয় তাহলে আমরা কোর i3, কোর i5, কোর i7, কোর i9 এরকম দেখি, তাই না? সো ইন্টেলের ক্ষেত্রে যখন কোর i3, কোর i5, কোর i7 এইগুলা যদি আমরা ডিফাইন করি এইভাবে, যে কোর i3 হইলো একদম বিগিনার লেভেলের জন্য, যারা বিগিনার লেভেলের তাদের জন্য, আর মিড লেভেলের জন্য হইলো কোর i5, আর কোর i7 এ আমরা যখন যাব তখন এর থেকে আর একটু হায়ার, আর একদম উপরে যখন যাব তখন কি হবে, কোর i9 আসবে। ওকে, সো বিগিনার হিসেবে আমরা কোর i3টা নিতে পারি। কোর i3 তে কি থাকে, দুইটা কোর থাকে, দুইটা কোর থাকে। সো কোর i3 তে যখন আমরা যাব তখন আমরা ডেফিনেটলি মিনিমাম 8 জেনারেশনটা নেব, মিনিমাম 8 জেনারেশনটা নেব, আর কোর i5 হইলে আমরা 7 জেনারেশন নিতে পারি অথবা 8 জেনারেশন নিতে পারি। এখন ওই যে মিড লেভেলটা বললাম, জেনারেশনটা কি, জেনারেশনটা হইলো ওই কোর i যখন আসছিল তখন ফার্স্ট জেনারেশন তো তাদের সেই ভার্সনটা ছিল, ওইটাকে কিছু মডিফিকেশন করছে, তখন ওইটার নাম দিয়ে দিছে কি সেকেন্ড জেনারেশন। ওইটা থেকে যখন আরেকটু মডিফিকেশন হয়েছে, ওইটা কিন্তু কোর i3 তেই আছে, জাস্ট মডিফিকেশন করতেছে, একটু কিছু চেঞ্জ আসছে, কোনো কিছু চেঞ্জ আনলেই ওইটাকে আরেকটা জেনারেশনে নিয়ে ফেলতেছে, এইরকম করে 10 পর্যন্ত যায়। হ্যাঁ, গিয়ে আপনার সব ওইটারই কোর i3 এর মধ্যে আপনি যত আপডেটেড চাইবেন তত জেনারেশনটা আপনি বেশি নেবেন, বুঝা গেছে? প্রথম দিকের আর শেষের দিকের এই হইলো ব্যাপারটা, জেনারেশনের ব্যাপারটা। সেম কোর i5 এর ওইটারই জাস্ট জেনারেশন গুলা ওই কনফিগারেশনটাকেই সে আরেকটু কিছু চেঞ্জেস নিয়ে আসছে, ধরেন ওইখানে যে কোনো চেঞ্জেস নিয়ে আসছে ওইটাকে আরেকটা জেনারেশনে দিয়ে দিছে, বুঝতে পারছেন?
সো এই হইলো ব্যাপারটা। সো আমাদের সাজেস্ট হইলো কোরাই 5 আপনারা নিয়ে নেবেন, কোরাই 5 7 অথবা 8 জেনারেশন। আর যদি আপনি নেন কোরাই 3, কাজ চলবে, ডেফিনেটলি ভালো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোরাই 3 নিলে 8 জেনারেশন মিনিমাম আপনারা নেবেন। বুঝা গেছে? এতটুকুই আমি বলবো। ওই কোরাই 5 এ থাকে 4টা কোর থাকে। ওকে, সো আমি আসি, ডিভিডিটা আমরা বুঝতে পারলাম। আর কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ কি, এটা অনেকের কনফিউশন চলে আসে। আর কনফিগারেশনের ব্যাপারটা বাজেটের উপর নির্ভর করে। আপনার বাজেটটা কি? আপনার বাজেট যদি টাইট থাকে তাহলে ডেফিনেটলি এটাকে ব্যালেন্স করে আমাদের কি করতে হয়? কিনতে হয়। তখন আমরা মিনিমামটা দেখব। আর আমার ডেফিনেটলি বাজেট যদি আমার হাই থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা ম্যাক্সিমাম যেটা নিতে পারি ওইটা। বুঝা গেছে স্যার? জি, মিনিমাম এই যে বললাম কোরাই 3 আপনি 8 জেনারেশনটা, হ্যাঁ মিনিমাম, এর নিচে যাওয়া যাবে না। ল্যাপটপে দেখে নেবেন, ওইটা কনফিগারেশনের মধ্যে থাকে। ল্যাপটপে অলরেডি বিল্ট ইন থাকে, ওইখানে সবগুলাতে, ডেস্কটপেও থাকে। অনেক সময় ওইগুলা দিয়ে আমরা কাজ করে ফেলতে পারি, বাট যখন ভারী ভারী সফটওয়্যার চালাবো তখন আমাদের গিয়ে সমস্যা হয়। যেহেতু পিসিতে আমরা ওইটা পরবর্তীতে অ্যাড করতে পারবো, বিল্ড করতে পারবো, যখন সমস্যা হয় তখন পিসির ক্ষেত্রে হয়তো আমরা আপাতত না নিয়ে দেখতে পারি, নিয়ে নেওয়াটাই বেটার হবে। বাট বাজেটের কোনো সমস্যা থাকলে আপাতত না নিয়ে হয়তো 1 মাস 2 মাস পরে আমরা ওইটা অ্যাড করে নিলাম। বাট কিসের ক্ষেত্রে? ল্যাপটপের ক্ষেত্রে এই সুযোগটা পাবেন না। এই জন্য কনফার্ম করে নেবেন যে ওদের প্যাকেজের মধ্যে কতটুকু আছে। জি, আমি কোশ্চেনটা বুঝি নাই। গ্রাফিক কার্ড ছাড়া, হ্যাঁ ওই যে সমস্যা করবে বললাম, চলবে, সমস্যা করবে আপনাকে। সমস্যা যে এই যে আমরা কাজগুলা করব, সফটওয়্যার গুলা, গ্রাফিক্সেরই তো কাজ, অনেক কি আপনার পারফরমেন্স গুলা, অনেক জিনিস আছে এখানে, ওইগুলাতে গিয়ে আপনি সমস্যায় পড়ে যাবেন। সো আপাতত কাজ করেন, দেখেন নিয়ে নিছেন অলরেডি না নেন নাই? নেন নাই, যদি নেন নাই তাহলে ডেফিনেটলি ওইটা কনফার্ম করে নেবেন, যে গ্রাফিক্সের ব্যাপারটা কনফার্ম করে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, যেটাতে ওই যে থাকে আপনার 1 জিবির উপরে যদি থাকে তাইলে ওইটাতে আর আমার আপাতত দরকার পড়বে না। বুঝতে পারছেন? ওইটা যদি 1 জিবি উপরে থাকে, অনেক সময় আরো লোয়ার থাকে, নিচে থাকে, তো তখন আমাদের ওইটা ম্যাচ করবে না। আমরা যে সফটওয়্যার চালাবো আর ওই গ্রাফিক্স ওইটা কি করবে না, ম্যাচ করবে না, সে প্রসেসর কি করতে পারবে না। এই যে গ্রাফিক মেমোরিটা হয় কি, প্রসেসরের উপর থেকে প্রেসারটা কমায়া ওদের কাছে নিয়ে নেয় এই কাজের জন্য, তাদের মেমোরিটা ইউজ করে। বুঝা গেছে? তখন তাদের মেমোরি যদি কম থাকে, প্রেসার পড়বে গিয়ে কোথায়? প্রসেসরের উপর, তখন জিনিসটা কি হয়ে যাবে? হ্যাং হয়ে যাবে। এরকম কিছু ব্যাপার হয়। ওকে, তারপর এখানে আসেন মনিটর। মনিটরের ব্যাপারটা আছে। মনিটর যখন আমরা পিসি কিনি, পিসি কিনবো যখন, তখন ডেফিনেটলি অনেক ধরনের মনিটর আসে বাজারে। এখন যদি আমাদের কিনা হয়ে যায় তাইলে আর কি আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমরা পরবর্তীতে যখন আর্ন করব, যারা পিসি কিনে ফেলছি, কনফিগারেশন আছে, আমরা এখন আপাতত ওইটার মধ্যে কাজ করব যদি আমার ফিনান্সিয়াল প্রবলেম থাকে। আর যখন আমরা রুজি করব ডেফিনেটলি এই পিসি রাখবো না। এই যে আমার দেখাইলাম, আপনাদের দেখাইছিলাম, এখানে সাকসেস দেখাইছিলাম কাদের, হ্যাঁ ও দেখেন, সে 85,000 দিয়ে পিসি বিল্ড করছে, তারপর আর একটা পারপাসে তার কি দরকার পড়ছে, ল্যাপটপ দরকার পড়ছে, 85,000 বা 80-এর মধ্যে বাজেটের মধ্যে একটা ল্যাপটপ সে খুঁজতেছিল তার কাজের জন্য। এরকম আপনাদের সবার ক্ষেত্রে হবে। আপনারা যখন কি করবেন, আর্নিংটা শুরু করবেন, তখন ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো পিসি বিল্ড করতে পারবেন। আপাতত বাজেটের যদি সমস্যা থাকে তাহলে এই মিনিমাম রিকোয়ারমেন্ট গুলা ফিল আপ করে আপনারা কাজ করা শুরু করে দেন। হ্যাঁ, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ এগুলা এরকম থাকবে না। ডেফিনেটলি আমরা সবাই আরো আপগ্রেডেড ভার্সনে চলে যাব। ওকে, যেটা এখন করবেন ডেফিনেটলি, যারা এখনো কি করেন নাই, উইন্ডোজ 10-এ আসেন নাই, আপনারা ডেফিনেটলি উইন্ডোজ 10-এ চলে আসবেন। আসেন কেউ এখানে উইন্ডোজ 10 ইউজ করেন না? আপনি উইন্ডোজ 10 ইউজ করেন তো? করেন না এরকম কেউ আছেন? আপনি 7 ইউজ করেন? 7 ইউজ করেন? আচ্ছা, আপনি 7 না স্যার, কেন? আপনার কনফিগারেশন কত? আচ্ছা, সো আমরা এখানে 10-এ প্র্যাকটিস করব, সবকিছু দেখবো 10-এর মধ্যে। এজন্য আমার অ্যাডভাইস হলো আপনারা ডেফিনেটলি 10-এর মধ্যে কি করে নেবেন, 10-এ কনভার্ট হয়ে যাবেন। হ্যাঁ, রাখবেন না। হ্যাঁ, আর কনফিগারেশন যদি কম থাকে তাহলে আপনার 10-এ গিয়ে সমস্যা করবে। 10 যখন চালাবেন তখন, জি 500 নেন, অসুবিধা নেই। এটা হার্ড ডিস্ক ড্রাইভ কি, আপনি ধরেন এই যে একটা হইলো কি আপনার বিছানার জন্য জায়গা, যতটুকু জায়গা হয় ততটুকুতেই আপনার চলে। আর একটা হইলো কি আপনার আলমিরা নিছেন। এখন
আপনি যে আলমারিটা নিছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার অনেক কাপড় থাকে, আপনার যেটা রাখতে হবে তখন আপনি বড় নিতে হবে। যদি আপনার অল্প কিছু কাপড় থাকে তাহলে আপনার ছোট নিলেই হবে। ওইটা আপনার পার্সোনাল কিসের জন্য, স্টোরেজের জন্য। বাট এখন হয়তো আপনার মনে হতে পারে 512 আমার জন্য ইনাফ, নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপাতত ওইরকম আপনি স্টোরেজ গুলা করবেন, বাকি যেগুলো আছে ওইগুলা ফেলে দেবেন। যখন আপনার লোড হয়ে যাবে বেশি তখন হয়তো আপনি আর একটা বাড়ায় নিতে পারেন, যদি পিসি হয়। আর ল্যাপটপ হইলে ভালো হয় টেরাবাইটটা নিয়ে নিলে, খুব বেশি ডিফার করবে না, প্রাইস খুব বেশি ডিফার করবে না এখানে, বুঝতে পারছেন? সেই জন্য অ্যাডভাইস হলো 1 টেরাবাইট নিয়ে নেন, কারণ অনেক কাজ করবেন, অনেক জিনিস এখানে থাকবে। ওকে, তারপর আসেন এখানে কিবোর্ড মাউস এগুলো নিয়ে তো কথা বলার নাই। কনসেপ্ট অফ সফটওয়্যার, সফটওয়্যার বিভিন্ন ধরনের আছে, সিস্টেম সফটওয়্যার আছে, ব্রাউজিং সফটওয়্যার আছে, অনেক ধরনের সফটওয়্যার আছে। সিস্টেম সফটওয়্যার যেমন বায়োস একটা সফটওয়্যার, ওটা কি করে ওই কম্পিউটারের যে বেসিক কাজগুলো আছে, পাওয়ার সাপ্লাই এগুলা সব কি পার্টস গুলো ওইগুলো দেখা, ওগুলা কাজ করে। আর অপারেটিং সিস্টেম হইলো একটা সফটওয়্যার, ওইটাও একটা সফটওয়্যার। ওইটার মাধ্যমে কি করি আমরা পুরো অপারেটিং সিস্টেম, উইন্ডোজটা কম্পিউটারের যে পার্টস গুলো আছে সবগুলাকে কি করে লাইভ করে, হ্যাঁ, সবগুলার মধ্যে আমাদের সমন্বয় ঘটাইয়া দেয়। এই যে আমরা বাইনারি ব্যাপারগুলো আমরা দেখতেছিলাম, এ হইলে এ আসবে, ওইটা ওই কিসের অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা কি করি বুঝতে পারি। সো অপারেটিং সিস্টেম এখানে অনেক ধরনের আছে, যেগুলোকে অপারেটিং সিস্টেম বলে। উইন্ডোজ 10 আমরা চিনি, ওইটা খুব ভালো করে চিনি। আরো কিছু সফটওয়্যার আছে এখানে আমরা দেখব, যে ম্যাক অপারেটিং সিস্টেম যেটা অ্যাপলের, হ্যাঁ, পিসি অথবা লিনাক্স আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের আছে, আমরা জানি অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। সো ম্যাক যারা অ্যাপলের কি ইউজ করেন, কম্পিউটার ইউজ করেন, তাদের জন্য এটা তারা এই অপারেটিং সিস্টেমটা ইউজ করেন। ম্যাকটা একটু এক্সপেন্সিভ হয় আমাদের জন্য। আর আরো যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি একদম অরিজিনাল সফটওয়্যার প্রয়োজন হয়, কিছু ব্যাপার আছে ওইগুলো আমরা চাইলে কি করতে পারি ইউজ করতে পারি সফটওয়্যারগুলো, বাট ও কিছুটা এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের জন্য হিসাব করলে। তো খুব কমই আছেন আমাদের দেশে, এখন অনেকে ইউজ করতেছেন। আর লিনাক্সটাও ওইরকম, অনেক মানে কি স্কিল যারা আছেন ওরা ইউজ করেন, ওইখানে অরিজিনাল সফটওয়্যারগুলো ইউজ করতে হয়। আর অ্যান্ড্রয়েড সম্পর্কে আমরা জানি, এর বাইরেও আরো অনেক কি আছে অপারেটিং সিস্টেম আছে। সো আমরা এগুলো দরকার নাই, আমরা যেটা সহজ বুঝি, খুব ভালোভাবে কাজ করতে পারি, ইউজার ফ্রেন্ডলি, এটা হলো কি এই যে উইন্ডোজ 10, আমরা উইন্ডোজ 10 এ থাকবো। আর ওয়ার্কিং সফটওয়্যার, এই যে আগে এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলতেছিলাম এগুলো হলো কি সিস্টেম সফটওয়্যার, হ্যাঁ, বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে। এখন আমরা ওয়ার্কিং সফটওয়্যার গুলো নিয়ে কথা বলি, যেমন কম্পিউটার রান করলো সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে, সবকিছু হইলো। এখন আমি এবিসিডি লিখবো, কি দিয়ে লিখবো? আমার একটা সফটওয়্যারের দরকার, এই জন্য মাইক্রোসফট ওয়ার্ড আছে, ওয়ার্ডের মাধ্যমে আমরা তখন এবিসিডি লিখবো, বা নোটপ্যাড আছে, নোটপ্যাডের মধ্যে এবিসিডি লিখবো, হ্যাঁ, এরকম। আমরা কিছু জানতে চাচ্ছি, গুগলে সার্চ করব, ব্রাউজ করব, তখন আমাদের ব্রাউজার ইউজ করতে হয়। ক্রোম আছে, মাইক্রোসফট এজ আছে, তারপর আছে কি ফায়ারফক্স আছে, হ্যাঁ। সো এইগুলো হইলো ওয়ার্কিং সফটওয়্যার, এগুলো দিয়ে আমরা কম্পিউটারে ব্রাউজিং করতে পারি। এডিটিং করব, আমরা এডিটিং এর জন্য কি আছে ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা কি করি এডিটিং করি, এটাও ওয়ার্কিং সফটওয়্যার। সো এগুলা যেগুলা দিয়ে আমরা কাজ করি ওইগুলাই ওয়ার্কিং সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম যেগুলো আপনার সিস্টেম সফটওয়্যার হয়, ওই অপারেটিং সিস্টেম বা বায়োস এই ধরনের যেগুলা সিস্টেম নিয়ে কাজ করে ওইগুলাকে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার বলে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তারপর কি রেকর্ডিংটা আমি এখানে দেখায় দিছি, নোটপ্যাডটা আমি আপনাদের এখানে দেখায় দিয়ে আজকের জন্য প্রথম দিন অনেক হেভি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সো প্রথম দিন এতটুকুই রাখবো। আর আপনারা ওইদিকেও যাবেন একটা কাজে, আপনাদের দেরি করাবো না আজকে। আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেব, ছোট্ট একটা হোমওয়ার্ক দেব। তার আগে আপনাদের কিছু জিনিস দেখায় নেই, এটা স্লাইডটা আমি বন্ধ করে দেই এখন। হোমওয়ার্কটা থাকবে আপনাদের নোটপ্যাডের উপর। ওকে, নোটপ্যাডের উপর, নোটপ্যাডটা আমরা নিয়ে আসি। উইন্ডোজ বাটন আমরা চিনি, কম্পিউটারে উইন্ডোজ বাটন চিনি। ওকে, উইন্ডোজ বাটন হলো যে একটা কি আপনার কয়েকটা রেক্ট্যাঙ্গল দিয়ে একটা সাইন আছে, যেটা ওইটাকে আমরা উইন্ডোজ বাটন, ওইটাকে আমরা এখন ভালো করে চিনে নেব, কারণ এটা দিয়ে আমরা অনেক কাজ করব। সো উইন্ডোজ বাটনে ক্লিক করে আমরা খুব সহজে যদি এখানে নোটপ্যাড টাইপ করি নোটপ্যাডটা চলে আসবে, বুঝা গেছে? অনেক জিনিস আছে এখানে, আমি পরের ক্লাসে আপনাদের দেখাবো অনেক ব্যাপারগুলো। সো নোটপ্যাডটা আসার পরে এই নোটপ্যাডটাতে আমরা কাজ করব এরকম, যে দেখাই আপনাদের।
আপনাদের যখন নোটপ্যাডটা আপনারা যখন ওপেন করবেন তখন এরকম কিছুটা থাকবে। লেখাটা যখন আমরা করব, লিখবো, এখানে ধরেন অনেক কিছু লিখতেছি, সরাসরি কি চলে যাবে, আনলেস আমি কি করতেছি, কি বলে, এন্টার দিতেছি, লেখাটা একদম ওইদিকে চলে যাবে। আমাদের স্ক্রোল করে দেখতে হবে, বুঝা গেছে? যে স্ক্রোল করে দেখতে হবে, বুঝা গেছে? এরকম থাকবে আমাদের সবার। So, এই জিনিসটা আমরা চাই কি একদম যতটুকু উইন্ডো আসে ততটুকুর মধ্যে থাকবে লেখাটা, এরকম যাবে না। এটার জন্য আমরা কি করব, প্রথমে গিয়ে এটাকে জাস্ট, আচ্ছা থাক এটা, আমরা এখানে ফরম্যাট নাম অপশনটা আছে না, ফরম্যাট অপশনে গিয়ে আমরা ওয়ার্ড্রপ যে অপশনটা আছে এটাকে টিক করে দেব। তখন দেখেন এখন আমি যতই লিখি না কেন এদিকে এতটুকু যাওয়ার পর নিচে চলে আসবে, দেখা গেছে? ওইদিকে রান করতেছে না। ওকে, সো এই নোটপ্যাডটা শুধু লেখালেখির জন্য না, এখানে প্রোগ্রামিং হয়, অনেক অনেক ব্যাপার আছে, এখানে কোড ল্যাঙ্গুয়েজ এগুলাও লিখে অনেক ব্যাপার আছে। বাট আমরা ইউজ করব কিসের জন্য, একটা টাইপ টেক্সট টেক্সট কিছু আমাদের প্রয়োজন ইনফরমেশন রাখার জন্য, অনেক কিছু রাখার জন্য টেক্সট ফাইল হিসাবে আমরা এটা ইউজ করব। সো আপনাদের কাজ হলো নোটপ্যাডে গিয়ে আপনারা এসে লিখবেন, যে কোনো সাবজেক্টের উপর একটা এসে লিখবেন। আমি কিটা কতটুকু লম্বা হবে এটাও বলে দিলাম না, আপনারা ডিসাইড করে নেবেন। যে কোনো একটা সাবজেক্টের উপর এসে লিখবেন, লিখে ওইটাকে আপনারা আপলোড দিয়ে দিবেন। এখন আপলোড দেওয়ার ব্যাপারটা আমি দেখায় নাই। আপলোড দেওয়ার ব্যাপারটা যখন আপনি কিতে যাবেন, গ্রুপে ঢুকবেন, যেমন আমরা এখান থেকে কত 52 না, এখানে গেলাম, সিলেক্ট করছিলাম, হ্যাঁ সিলেক্ট হয়েছে। আমরা গ্রুপে যাব, গ্রুপে যাওয়ার পর আমরা এতদিন দেখছি যে ফটো ভিডিও এগুলো আপলোড করা যায়, হ্যাঁ। এখন আমার এটা থাকবে টেক্সট ফাইল, যেমন আমি এখানে লিখলাম 1752 লিখে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ কিভাবে করতে হয়, ফাইল থেকে সেভ করে দিলাম, নাম দিয়ে দিলাম, এটার কি হবে, টেক্সট ফাইলের একটা নাম দিয়ে দিলাম 1752 নাম দিয়ে দিলাম, দিয়ে ডেস্কটপ আপাতত যেহেতু আমরা খুব সহজে খুঁজে পাবো ডেস্কটপের মধ্যে রেখে দিলাম, রেখে এটাকে সেভ করে দিলাম। ওকে, এটাকে যদি অন্য কোনো জায়গায় আমাদের আবার সেভ করতে হয় তাহলে আমরা এই সেভ এজ অপশনটা রাখবো, আদারওয়াইজ আমরা এভাবে রেখে দেবো। প্রথম সেভ করে দিলাম, এখন যদি কোনো কিছু চেঞ্জ করি কন্ট্রোল এস দিলে আমাদের সেভ হয়ে যাবে, আর কি করা লাগবে না। আর নর্মালি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবো। ওকে, সো এটা রেখে দিলাম। এটা কোথায় আছে, ডেস্কটপে আছে। সো আমি এটাকে আপলোড করতে হইলে এখানে আপনি অপশন পাবেন না, বুঝা গেছে? টেক্সট ফাইলটা আপলোড করতে হইলে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই অপশনটা চালু হবে। ওকে, এই অপশনটা চালু হওয়ার পর এখানে দেখেন তিনটা ডট আছে, মোর, আরো কিছু অপশন আছে এখানে। এই অপশনে যাব আমরা, যাওয়ার পর এই যে দেখেন এড ফাইল অপশনটা আসবে। এখানে যখন ক্লিক করব তখন আমাকে চুজ ফাইল দেবে একটা অপশন। এই চুজ ফাইলে আমি ক্লিক করে এখন আমি ডেস্কটপে যাব, খুব সহজে এখান থেকে ডেস্কটপে যাব, গিয়ে আমাদের 1752 এই যে টেক্সট ফাইলটা আছে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন দিলে এটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে। আমি যদি চাই এটাকে বাদ দিয়ে, যদি ভুলটা নিয়ে আসি তাহলে বাদ দিয়ে আরেকটা এখানে নিতে পারি। এগুলো আমরা ফটোর ক্ষেত্রেও দেখি। জাস্ট এখানে পোস্ট করে দেবেন, আপনার কিসের উপর এসেটা লিখছেন ওইটা জাস্ট ওইখানে হেডলাইন হিসেবে সেভ করার সময় ওইটা লিখে দেবেন যে এটার উপর এসে লিখছি, ওই সাবজেক্টটা লিখে, প্যারাগ্রাফ আকারে এসেটা লেখা যাবে। হ্যাঁ লেখেন, অসুবিধা নেই, প্যারাগ্রাফ আকারে লেখেন আপনি যে কোনো কিসের উপর, যে কোনো টপিকের উপর। তো এটা হয়ে গেল আপনাদের হোমওয়ার্ক দেওয়ার সিস্টেমটা। আগামী ক্লাসের আগে আপনারা হোমওয়ার্কটা আপলোড করে দেবেন। ওকে, আচ্ছা এই গেল। এখন আসেন কম্পিউটারের কিছু শর্টকাট আমি আপনাদের বলি। উইন্ডোজ 10 এর কিছু শর্টকাট আমরা দেখাই, খুবই হ্যান্ডি কিছু শর্টকাট আমরা দেখি। বাকিগুলো আরো যদি দরকার হয় ভবিষ্যতে যখন আমরা কাজ করব, কাজের থ্রুতে বাকিগুলা শিখবো। একটা দেখেন, এখানে আমার অনেকগুলা ফাইল ওপেন আছে। মনে করেন আমি কি করি, এই অনেকগুলা ফাইল আমার এখানে ওপেন আছে, যেমন এটা আমি নেই, এটা নেয়ার পর ওকে, অনেকগুলো আমার ফাইল এখন ওপেন আছে। ওকে, সো আমি এটা থেকে, এই ফাইল থেকে মনে করেন ওইগুলো সব একদম ফুল ওপেন আছে। এই ফাইল থেকে আমি যদি যাইতে চাই ডেস্কটপে, তখন আমাকে কি করতে হবে, এটা ক্লোজ করতে হবে, এটা মিনিমাইজ করতে হবে। এখানে মিনিমাইজ করা হয় এটা আমরা জানি, আর এখানে দিলে কি হয়, ম্যাক্সিমাইজ হয় বা বড় হয়, এটা আমরা এটাও জানি। ওকে, সো মিনিমাইজ করে, অনেকগুলা মিনিমাইজ করে আমাদের কি করতে হবে, যাইতে হবে ডেস্কটপে, গিয়ে আমি এই ফাইলটা সিলেক্ট করতে হবে, যেহেতু সবগুলো ওপেন আছে। এই জিনিসগুলো আমরা খুব সহজে করতে পারি।
কিভাবে আমি সবগুলা এখানে ওপেন করি। এটা যদি আমাদের উইন্ডোজ 10 হয় তখন আমরা করতে পারবো। যেমন আমি চাচ্ছি এই যে এক্সিস্টিং আমার যে ফাইলটা আছে এটা থাকবে আর বাকিগুলা মিনিমাইজ হয়ে যাবে। এটা থাকবে, বাকিগুলা মিনিমাইজ হয়ে যাবে। এটা যদি আমি করতে চাই তাহলে আমি জাস্ট এইখানে ধরে এই যে খালি যে বারটা আছে এখানে মাউস দিয়ে ধরে ক্লিক করে একটু নাড়া দেব, দেখেন সবগুলা চলে গেছে। আছে, সবগুলা চলে গেছে। এখন আমি এখানে কাজটা করে এই কাজটা করে আমি কি করতে পারবো, আবার চলে আসতে পারবো। এখন আবার এখানে যখন ধরে নাড়া দেব বাকি সবগুলা দেখেন চলে আসছে। বুঝা গেছে? খুবই হ্যান্ডি না এটা? ওকে, আচ্ছা এই গেল একটা। এখন আমি চাচ্ছি না সবগুলা একদম মিনিমাইজ হয়ে যাবে। উইন্ডোজ বাটন চেপে এম বাটন দাবাইলে, এম আছে না, এম ফর মাদার, ওটা দিলে সবগুলা মিনিমাইজ হয়ে যাবে। আবার উইন্ডো বাটন শিফট চেপে আবার এম চাপাইলে ওইগুলা সব আবার ব্যাক করবে। যখন আমাদের কুইক কাজগুলা করতে হবে তখন এগুলা কাজে লাগবে। ওকে, তারপর আসেন আরো কিছু ব্যাপার। যেমন ধরেন আমরা চাচ্ছি কি এটা এরকম আসে, হ্যাঁ এটাকে আমি চাচ্ছি একদম ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে ধরে আমি খুব সহজে জাস্ট উপরে নিয়ে ছেড়ে দিলে যে দেখছেন একটা কি হয়েছিল না, ব্লার হয়েছিল, এটা হয়ে গেলে একদম চলে যাবে কি পুরো ব্যাপারটা এখানে চলে যাবে, বড় হয়ে যাবে। এটাকে আমি চাচ্ছি না, দুইটা অংশে ভাগ করব। আমাদের যে ডেস্কটপটা আছে দুইটা অংশে দুইটা ব্রাউজারে এখানে রাখবো যে কোনো কিছু। সো আমি এখানে ধরে জাস্ট এই কর্নারে নিয়ে আসলে ডানে অথবা বামে নিয়ে গেলে এটা হাফ হয়ে যাবে। আমাকে দেখাবে কোনটা বাকি হাফের মধ্যে চাচ্ছি, তখন আমি এটা সিলেক্ট করলে দেখেন দুইটা অংশের মধ্যে হয়ে গেল। ওকে, সো আমি এটাকে আবার কি করে নিয়ে আসি নরমালে নিয়ে আসার পর আমি যদি এটাকে চাই না চারটা অংশে ভাগ করব, তখন আমি জাস্ট এটাকে ধরে যে কোনো একটা কর্নারে নিয়ে যাব, তখন চারটা অংশে হয়ে যাবে। বোঝা গেছে? যে দেখেন চারটা অংশে হয়ে যাবে। জাস্ট কর্নার গুলো আমি এখানে দেখায় দেবো। চারটা ব্রাউজার আমি একসাথে ওপেন রাখতে পারতেছি। বোঝা গেছে স্যার? এগুলো খুব হ্যান্ডি না? খুবই সহজে আমাদের এই কাজগুলা করার জন্য এখানে নিয়ে আসে, যখন নিচে নিয়ে আসবো তখন চলে আসবে আমাদের নরমাল ভিউতে। ওকে, এই গেল। তারপর আসেন স্ক্রিনশটের ব্যাপারটা। এখানে আমি আপনাদের দেখায় দেই। স্ক্রিনশটের ব্যাপারটা আপনাদের কাজে লাগবে। যে কোনো সময় আমাদের স্ক্রিনশট নিতে হয়, ওই স্ক্রিনশটটা এখানে দেখায় দেয়। ওই শর্টকাটটা কি, আমরা পিসিতে অথবা ল্যাপটপে কিসের উপর দেখি, ওই যে কি বলে কিবোর্ডের একদম উপরের যে লাইনটা আছে ওই লাইনের মধ্যে PRTSC এরকম বা প্রিন্ট বোঝায় এরকম কিছু আছে, একটা বাটন আছে, হ্যাঁ ওইটা আমরা জাস্ট উইন্ডো বাটন চেপে ওইটাতে যখন কি করব প্রেস করব, তখন দেখেন আমার স্ক্রিনশটটা নিয়ে নিছে। বুঝা গেছে? এখন স্ক্রিনশট আমরা কোথায় খুঁজে পাবো? এটা পাবো আমাদের কম্পিউটারের যে পিকচার অপশন আছে, পিকচারের মধ্যে গিয়ে দেখেন এখন একটা স্ক্রিনশট এখানে নেওয়া হয়ে গেছে। এই স্ক্রিনশটটা আমরা এইমাত্র নিছি, এটা মনে হয় না, এটা না, এটা নিছি এইমাত্র। এই যে দেখেন স্ক্রিনশটটা এখানে চলে আসছে এই যে 9টা বাজে, হ্যাঁ 9টা বেজে গেছে তাই না? ওকে, ওইদিকে আপনার যাইতে হবে। সো এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। স্ক্রিনশট নেওয়ার পর আরো কিছু কাজ আছে, ওইগুলো আমি আপনাদের পরে দেব। আর আমি আপনাদের যেটা করব এখন গ্রুপের মধ্যে আপলোড দিয়ে দিই আপনাদের যে কিটা আছে, এটা রাখবো না, আপনাদের উইন্ডোজ শর্টকাটটা আমি দিয়ে দিই এখানে। এড ফাইল, এখান থেকে গিয়ে চুজ ফাইল, আমি চলে যাই ইউএসবি তে। আর উইন্ডোজ শর্টকাটটা আমি দিয়ে দিই, কোথায় আছে সাপোর্ট ফাইল, উইন্ডোজ 10 শর্টকাট, হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম। আরো অনেক শর্টকাট আছে, হ্যাঁ ওইটা আপনারা কি করবেন দেখবেন, ওইখানে দেখে আপনারা ওইগুলা ইউজ করার চেষ্টা করবেন। অনেক শর্টকাট আছে, আরো অনেক শর্টকাট আছে। নেক্সট ক্লাসে আমি বলবো ওইগুলা নিয়ে কথা। আজকে অনেক রাত হয়ে গেছে আর আপনারা ওইদিকে যাবেন, আমি আর ক্লাস লম্বা করতেছি না, এখানে ক্লাস বন্ধ করে দিতেছি। আর এই পর্যন্ত যা শিখছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন আপনারা করতে পারেন, যদি কোনো কোয়েশ্চেন আছে। জি স্যার বলেন। জি দেখবেন কিভাবে? আচ্ছা জেনারেশনটা উনি যখন কোয়েশ্চেন করছেন আমি শর্ট জিনিসটা এখানে দেখায় দেই, একদম শর্টকাটে জিনিসটা দেখায় দেই। জেনারেশনটা দেখবেন কিভাবে, আপনারা বুঝবেন কিভাবে, হ্যাঁ কম্পিউটারে কত জেনারেশন আছে। জাস্ট আপনারা কম্পিউটারে রাইট ক্লিক করবেন, যে কোনো জায়গায় রাইট ক্লিক করে আপনারা এই যে দেখেন পার্সোনালাইজেশন, না এটা না, সরি ডিসপ্লেতে আসবে মনে হয়,
না সরি, আপনারা এই যে আইকন আছে না, হ্যাঁ আইকন আছে না, এই আইকনে আপনারা রাইট ক্লিক করবেন, প্রপার্টিজে আসবে, প্রপার্টিজে যাবেন, যাওয়ার পর এরকম একটা উইন্ডো চালু হবে, আপনারা এখানে দেখতে পারবেন, এই যে দেখেন কি প্রসেসরটা কি আমাদের ইন্টেলের Core i3 7 জেনারেশন কিভাবে বুঝলাম, এই যে দেখেন যে সংখ্যাটা আছে এখানে, এই সংখ্যার প্রথমে যেই ক্যারেক্টারটা থাকবে, এটা যদি 6 হয় 6 জেনারেশন, 7 হইলে 7, 8 হইলে 8 জেনারেশন, বুঝা গেছে? সো এটার মাধ্যমে আমরা জেনারেশনটা এখানে বুঝতে পারবো। ওকে, তারপর আসে কি, এই যে দেখেন ইনস্টল র্যাম কত আছে, এই যে র্যামটা আমরা এখানে দেখতে পারবো। সো আপাতত এতটুকু দেখেন। আর কম্পিউটার কিসের জন্য 64 বিটটাই এখন প্রেফারেবল উইন্ডোজের জন্য, উইন্ডোজ 10 এর জন্য, আর আমাদের জন্য আমরা ওইটা রাখবো। সিম্পলি 32 বিট আর 64 বিটের মধ্যে পার্থক্য হইলো ওইটা থেকে এটা ডাবল, তার মানে বেশি মানে ভালো কাজ করে, এতটুকু বুঝলে আমাদের চলবে। So, আপাতত আমাদের এই 64 বিটটাই আমাদের দরকার, সব সফটওয়্যার গুলো ওই বিটেরই এখন, ওগুলো পারফরমেন্স ভালো। ওকে, সো আমি